This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সন্ধ্যে সুপার প্রাইম টাইমের এই মুহূর্তের খবর দিয়ে আপনাদের মতুয়া সমাজ তারা রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন। এসআইআর আবহে নাগরিকত্ব নিয়েই আলোচনা করবেন তারা, এবং শান্তনু ঠাকুরের যে গোষ্ঠী সেই গোষ্ঠী আগামীকাল দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন, এমনটাই খবর। এই মুহূর্তে দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। দীপঙ্কর, কি খবর পাচ্ছি আমরা? দেখো, এখন যে বিষয় হচ্ছে যে সর্বভারতীয় স্তরে এই বিষয়টি না জানালে কোনোভাবেই কিন্তু তারা সমাধান খুঁজে পাচ্ছেন না, এবং সেই কারণেই তারা এই ভাবনা চিন্তা করতে শুরু করেছেন যে গোটা বিষয়টি রাষ্ট্রপতির কাছে যদি বিষয়টা জানানো যায় তাহলে হয়তো বিষয়টি সফলতা পাবে। সেই কারণেই এরকম একটা ভাবনা চিন্তা ভেবেছেন, এবং তারা খুব দ্রুতই এই প্রস্তুতি নিচ্ছেন যাতে তার কাছে গিয়ে গোটা বিষয়টি জানানো যায়। যেহেতু একসঙ্গে এতগুলো মতুয়ার নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকেই এরকম ভাবনা, এবং বিভিন্ন স্তরে তারা জানিয়ে কোনো ফল। এই মুহূর্তে মমতা বালা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি যে শান্তনু ঠাকুরের যে গোষ্ঠী তারা এই এসআইআর আবহে নাগরিকত্ব ইস্যু নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। তারা বলছেন যে দিল্লিতে গিয়ে কথা না বললে হবে না, অনেকগুলো নাম বাদ চলে যেতে পারে। মতুয়া ভোট ব্যাংক ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আপনার কি প্রতিক্রিয়া? না, সে নিজেই তো বললো যে মতো ভোট যদি কেটে যায় তাতে কোনো আপত্তি নেই। এখন আবার সে মতোর ভোটের জন্য সে বলছে, এটা মানে একটা কেমন যেন হাস্যকর ব্যাপার। কখন কি বলছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সে কোথায় ও যাবে কি না যাবে সেটা ওর ব্যাপার, সেটাও কি করবে না করবে সেটা ও বুঝবে। কিন্তু কখনো বলছে যে মতোর ভোট কেটে গেলে তাতে আমার আপত্তি নেই, আবার কখনো আবার মতোদের ভোট কাটছে তার জন্য এখানে যাচ্ছে ওখানে। এটা কি বলছে ও নিজেই জানে না, নাকি আমি জানি না, সেই বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা বলছিলাম, এবং শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া সমাজ আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শরণাপন্ন হচ্ছেন, এবং তারা তার সঙ্গে কথা বলবেন এমনটাই জানা যাচ্ছে। নাগরিকত্ব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে ঠাকুর বাড়িতে পুজো দেবে, আমাদের কোনো অবজেকশন নেই। এখানে প্রভাব খাটালেই সমস্যা। ঠাকুর বাড়িতে নাকাবন্দি করা ঠাকুর বাড়িকে ঠিক আছে করা, গেট বন্ধ করে দেওয়া, যাতায়াতের ব্যবস্থার অসুবিধা হলে তাহলে আমরা সেইভাবে প্রতিবাদ জানাবো। এখনও বলে দিচ্ছি, ন্যাচারালি যে কেউ পুজো দিতে আসবে, আমাদের কোনো সমস্যা নেই। প্রোটোকলে ঠাকুর বাড়ি নিশ্চয়ই ব্যারিকেড দিয়ে আটকানোর প্রোটোকল নেই কারুর। এটাও একটা মিনিস্টারের বাড়ি প্লাস ঠাকুর বাড়ি, এখানে প্রোটোকলে কিসের? আজকে চলে যাক মায়াপুরে, ওর প্রোটোকল কাজে খাটবে ওখানে। এবার আবার দিল্লির দিকে একটু নজর রাখতে হচ্ছে, কারণ বৃহস্পতিবার দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের সিইওকে। মূলত ঠিক কি বিষয় নিয়ে এই তলব, কি জানতে চাওয়া হচ্ছে আমরা একটু জানবো। আমাদের সঙ্গে শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, কেন রাজ্যের সিইওকে ডেকে পাঠানো হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে শুনানি কেমন চলছে সেটা জানানোর জন্যই এই বৈঠক রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যাদের ম্যাপিং হয়নি তাদেরকে যেরকম ডেকে পাঠানো হয়েছে নোটিশের মাধ্যমে, একই রকম ভাবে বাদবাকি বিভিন্ন কারণবশত অনেক যারা ভোটার রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও আর কারা কারা আওতায় রয়েছে নজর কারদের উপরে পড়তে পারে সেই সমস্ত ব্যাপার ইন ডিটেল তথ্য জানাতেই সিইওকে ডেকেছেন। এই রাজ্য ছাড়াও বেশ কিছু রাজ্যের সিইও ওই একই দিন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে ভোটের মুখে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রকার কড়া পদক্ষেপ বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশনের। তার কারণ প্রতি সপ্তাহে জেলাভিত্তিক রিপোর্ট দিতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে জেলাভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের মুখে আইন শৃঙ্খলা নিয়ে নিঃসন্দেহে কড়া পদক্ষেপ গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে কমিশন। আর জেলাভিত্তিক হিংসার রিপোর্ট তৈরির দায়িত্বে থাকবেন জেলা শাসক। জেলা শাসকের রিপোর্টের উপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা কত হবে, কোনটা হবে, কোথায় কোথায় হবে। এরা তো কেন্দ্রীয় বাহিনী করে এতদিন চালালো। কেন্দ্রীয় বাহিনী 21 সালেও ছিল, 24 সালে লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, লোকসভাতেও ছিল, এরা হেরেছে। তারপরেও আবার কেন্দ্রীয় বাহিনী দেখাচ্ছে। আমরা বলছি তো, আরে রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে আসুন না। তারপরেও বাংলার মানুষের উপর আমাদের ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর বাংলার মানুষ,
এদের পারস্পরিক আত্মিক যোগাযোগ। ফলে এর ওপর কমিশনের চক্রান্ত, ভোট কাটার চেষ্টা, বাহিনী দিয়ে চমকানি, এসব করে কোনো লাভ হবে না। এর চেয়ে ভালো নির্দেশ আর হয় না, কারণ এখানে এখন তৃণমূলে খুনোখুনি শুরু হয়ে গেছে। এরপর বিভিন্ন মানুষকে ভয় দেখানো, যারা বিভিন্ন রাজ্যে আসে পরিযায়ী শ্রমিক, তারা যাতে না আসে তার জন্য এই সমস্ত হুঙ্কার, হুমকি ইত্যাদি দেওয়া চালু হয়ে গেছে। অতএব সেই আবহাওয়ায় প্রতি সপ্তাহে যে রিপোর্ট নেওয়ার কথা ইলেকশন কমিশন ঘোষণা করেছে তা অত্যন্ত সংযত এবং উপযুক্ত বলে আমরা মনে করি। আর এবার যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে দফা কত হচ্ছে নির্বাচনের, সেটা নিয়ে একটা সূত্র মারফত আলোচনা চলছে। তার মধ্যেই যে এসআইআর এর আতঙ্ক, সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে আরও একটি। এবার ফুলবাড়ি, আজ সকালে বাড়ির পাশে জঙ্গলে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ পাওয়া যায়। শুনানির পর গতকাল থেকে নিখোঁজ ছিলেন, মানে শুনানি হয়ে গিয়েছিল, 2002 এর ভোটার তালিকায় তার নাম ছিল না। শুনানির পরেও আতঙ্ক থেকে অবসাদে ছিলেন প্রৌঢ়। অবসাদ থেকেই আত্মহত্যা দাবি করছেন তার ছেলে। আর এই তার ছেলের বক্তব্য শোনাবো। তার সঙ্গে সঙ্গে আপনাদের জানায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তিনি গিয়েছিলেন এই ঘটনা ঘটার শোনার পর, এবং তারপর তিনি বলছেন যে মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে। বাবাকে পাচ্ছি না আমরা বাড়িতে, তো খোঁজাখুঁজি করলো, আমরাও ছিলাম না বাড়িতে, দুইজনে আসলাম, 8টার পর আসলাম, তো খুঁজে দেখতেছি পাচ্ছি না। তারপর আমরা পুলিশ স্টেশনে গিয়ে দেখাইলাম ফটো বাবার, হ্যাঁ নিখোঁজ আছেন, একটু দেখে দিন। তো আইসে তারপরে আমরা আসলাম, আইসে আর পাইলাম না, পুরো ঠান্ডা পড়ছিল রাতের বেলা। তো হ্যাঁ সকালবেলা আবার 6টার দিকে বেরোলাম খোঁজাখুঁজি করতে গিয়ে দাদা দেখলো পাশে আমাদের একটু ইএসআইসি হসপিটালের কাছাকাছি একটা জঙ্গল আছে, ওইখানের মধ্যে মানে সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে। এসআইআর চাপিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 71 জন মানুষ তারা মারা গেলে। এই যে ঘটনাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইলেকশন কমিশনকেই এই দায়ভার নিতে হবে, কেননা তারাই এই কাজটা করেছে। এটা যদি সময় নিয়ে মানুষকে প্রচুর অপরচুনিটি দিয়ে করা হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটত না। কোচবিহারের হলদিবাড়িতে এক প্রৌঢ়ের মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর এর শুনানিতে তিনি ডাক পান, সে কারণে ভয়ে আতঙ্কে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই দাবি, এই অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। ওই প্রৌঢ়ের পরিবারের দাবি, খসড়া তালিকায় নাম থাকলেও 2002 এর তালিকায় নাম ছিল না ওই ব্যক্তির, যার নাম মলিন রায়। নথি বলতে শুধুই আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই তিনি চিন্তায় ভুগছিলেন। পেশায় তিনি দিনমজুর। এরপরে আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আর খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র রায়। চিন্তায় আক্রান্ত হয় এবং মানসিকভাবে সে বিধ্বস্ত হয় যে কী হবে। সে হৃদরোগে আক্রান্ত হয়ে যায়। এখান থেকে হলদিবাড়ি হাসপাতাল নিয়ে যায়, তারপরে আমাদের জলপাইগুড়িতে তাকে শিফট করা হয়। ওই টেনশন করা, ভোটেরও করা, সংসারও করা, সবারই করে টেনশন করছিল। আমাকে বলছিল মানে বাড়িতে আলোচনা করে। কিসের টেনশন হতো? ভোটের কার্ডের নাম ঠিক নাই, গন্ডগোল নাম নাই নাকি নেই। আচ্ছা, এগুলোও বলে। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদেরকে দেব। দেখুন, সামনেই তো নির্বাচন, কিন্তু ক দফায় ভোট হবে, মানে আগের বারে বিধানসভা নির্বাচনের থেকে এইবারে দফা কি কমতে পারে, সেই সম্ভাবনা কেন সামনে আসছে বা সেই প্রশ্ন কেন সামনে আসছে, আমরা এই নিয়ে আলোচনা করতে চাইবো। সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, চিফ রিপোর্টার। সিজার, আগেরবার আমরা 2021-এ দেখেছিলাম 8 দফা নির্বাচন হয়েছিল, এবারে মানে দফা কমার সম্ভাবনা রয়েছে? দেখো, সেই সম্ভাবনাটা জোরালো হচ্ছে বেশ কয়েকটা ঘটনা পরম্পরার ভিত্তিতে। গতকাল আমরা দেখলাম দিনভর সিইওর সঙ্গে, একাধিক রাজ্যের সিইওর সঙ্গে বৈঠক হলো এবং তারপরে এই রাজ্যের সিইওর সঙ্গে মুখ্য নির্বাচনী কমিশনার তিনি বৈঠক করলেন এবং সেখান থেকে জানা গেল যে এই রাজ্যের সিইও মনোজ আগরওয়াল তিনি অতিরিক্ত বাহিনী চেয়েছেন। গতবারের নির্বাচনে 1000 কোম্পানি, অর্থাৎ প্রায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এসেছিল এবং তারপরেও যদি বাহিনী চাওয়া হয় তাহলে কোথাও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে দফা কমলে গোটা রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে একাধিক রিপোর্ট জমা পড়েছে তার ভিত্তিতে আরও বাহিনী প্রয়োজন। দ্বিতীয়, আগামীকাল ফের জ্ঞানেশ কুমার ডেকেছেন রাজ্যের সিইওকে আবার বৈঠক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বক্তব্য কিন্তু খুব ইঙ্গিতবাহী।
এর আগে আমরা যখন অমিত শাহ এসেছিলেন এই রাজ্যে, তিনি দাবি করেছিলেন যে 15ই এপ্রিলের পরে 15ই এপ্রিলের মধ্যে সরকার গঠন হবে। আজকে বিরোধী দলনেতা হাইকোর্ট থেকে বেরোনোর সময় বললেন যে এপ্রিল মাসের পরে তাকে আর বিভিন্ন মামলার জন্য ছুটে ছুটে হাইকোর্টে আসতে হবে না। আর তার সেই ঘটনা পরম্পরা যদি এক জায়গায় করা যায়, সেখান থেকে এই ইঙ্গিতটা জোরালো হচ্ছে যে ভোট হয় এগিয়ে আসছে এবং দফা কমছে। কারণ 14ই ফেব্রুয়ারি যদি ফাইনাল রোল প্রকাশ হয়, তারপরে কিন্তু ভোট যদি ঘোষণা হয়, তাহলে এপ্রিল মাসের মধ্যে সরকার গঠন করতে গেলে সেখানে কিন্তু 6 দফা বা 8 দফা ভোট করার মতো সময় থাকবে না। সেই জায়গাগুলো মেলালে কোথাও এই ইঙ্গিতটা কিন্তু জোরালো হচ্ছে যে একদিকে ভোট এগিয়ে আসতে পারে, অন্যদিকে সেখানে দফাও কমতে পারে, সেটা 2 বা 3 দফায় হতে পারে এবং সেই কারণেই বাহিনী প্রয়োজনীয়তা আরো বাড়তে পারে। বেশ, আসিজা তোমায় অনেক ধন্যবাদ। অবশ্যই রাজনৈতিক মহলে আর কি বলছে সেটার দিকে নজর থাকবে, কিন্তু তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী কি বলছেন, ভোট এগিয়ে আসার সম্ভাবনা কতটা রয়েছে? কারণ তার বক্তব্যে আবারও নতুন করে জল্পনা তৈরি হচ্ছে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আছেন ততদিন আদালতে আসতে হবে, এপ্রিলের পর আশা করি আদালতে আসতে হবে না। কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমাকে এখানে আসতে হবে এবং আমি আশা করি এপ্রিল মাসের পরে আর আসতে হবে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমাকে এখানে আসতে হবে এবং আমি আশা করি এপ্রিল মাসের পরে আর আসতে হবে না। দেখুন, একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে যে ক দফা ভোট হতে পারে, সেটা তো পরবর্তীতে সময় আসলে পরিষ্কার হয়ে যাবে, যেটা কমিশন বলবে। কিন্তু গতকালের যে বৈঠক তার উপর কি নির্ভর করে রয়েছে সেটাও খানিকটা সময়ের অপেক্ষা। কিন্তু এনে রাজনৈতিক মহলে কে কি বলেছেন? তৃণমূল বলছে যত দফাতেই ভোট হোক তাদের কোনো অসুবিধা নেই, কারণ তৃণমূলই জিতবে। আর পাল্টা বিজেপিও তাই বলছে, তাদের কমিশনের ওপর আস্থা আছে, তৃণমূল হারবে সেটা কনফার্ম। আমরা কিছুই চাইছি না, আমরা একটাই চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলকে মুড়ে ফেলুক এবং সেটাই হতে চাইছে। আমাদের যেটা বলার আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছি, তবে র্যাম্পে হাঁটতে হাঁটতেও জানাইনি, আমরা ট্র্যাকস্যুট পরে দৌড়ে গিয়েও জানাই। আমরা নির্বাচন কমিশনের ওপরে সম্পূর্ণ আস্থা রেখেছি। এক দফায় যদি নির্বাচন হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 3 দফায় হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 2 দফায় হয় আমরা তার জন্যও তৈরি। কারণ এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন। 21 সালে করোনার সময় চাইনি কেন? তখন তো আমরা বলেছিলাম যে করোনাটা ছড়াচ্ছে, কম দফায় ভোট করুন। তখন বিজেপি বলেছিল না, 8 দফায় ভোট চাই। কলকাতাবাসী এবং দক্ষিণবঙ্গবাসীর উপর করোনা চাপিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাহলে যখন করোনার সময় দরকার ছিল কম দফায় ভোট, তখন ওরা চাপিয়ে দিল 8 দফা। এখন আবার গান গাইছে কম দফা। আসলে এদের দফা রফা। রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি নামখানাতে বিক্ষোভের মুখে পড়েছেন। তার কারণ যেটা জানতে পারা যাচ্ছে, তিনি দলবদলু নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সে কারণে বিক্ষোভের সূত্রপাত। গাড়ি ছেড়ে তাকে বাইকে করে এলাকা ছাড়তে হয়, ভাইরাল হয়ে যায় সে ভিডিও। বিজেপি বলছে যে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূলের মন্ত্রীকে। জানা যাচ্ছে যে মন্ত্রী শনিবার রাজনগরে তৃণমূল ছেড়ে দলবদলু বিজেপি নেতা বীরেন গিরির বাড়িতে গিয়েছিলেন। বীরেন গিরির বাড়ি থেকে বেরোতে সে সময় দলীয় নেতা কর্মীর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। সেই সময়কার ছবি আপনারা দেখছেন। আমি পিসিআরকে বলবো অ্যাম্বুলেন্স লাভ করতে। আমরা দলের ছেলে কেন শুভেন্দু আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে, শুভেন্দুর সঙ্গে আমি কথা বলবো। শুভেন্দু, আমি জানতে চাইবো, এক মন্ত্রী তিনি এসেছেন এলাকায়, মন্ত্রীর ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এক কথায় শোনা যাচ্ছে তারা কিছু কাগজ দেখিয়ে বলছেন মিথ্যে মামলায় ফাঁসানো, মানে যে দলবদলু বিজেপি তৃণমূল নেতা মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তার বাড়িতে যাওয়ার জন্য ক্ষোভ। আর কি কারণ? দেখো, একেবারেই যে তৃণমূলের কর্মী সমর্থকরা যে বিক্ষোভ দেখাচ্ছে এটা কিন্তু একেবারেই কিন্তু মানে ধ্রুব সত্য যে গত শনিবার দিন বিকেল নাগাদ একটি রাস্তার উদ্বোধন ছিল নামখানার ওই রাজনগর এলাকায়। সেই উদ্বোধনের ঠিক আগেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এক নেতার বাড়িতে গেছিল এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তথা সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা।
তিনি যাওয়ার পর তার সঙ্গে কথা বলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পরই দলের কর্মী সমর্থকরা ক্ষোভ দেখান বঙ্কিম হাজরাকে ঘিরে, যে এই দলবদলু নেতাকে কেন দলে ফিরিয়ে নিয়ে আসা হবে, এবং এই নেতার জন্য তাদেরকে একাধিক মামলায় ফাঁসতে হয়েছে, একাধিক ঘটনা ঘটেছে এলাকায়, উন্নয়ন হয়নি, ফলে সেই নেতাকে কেন দলে নেওয়া হবে। অর্থাৎ সদ্য দল বদলু নেতার বাড়িতে গিয়েছেন কেন, তাকে দলে ফিরে নিয়ে আসলে দলেরই ভাবমূর্তি নষ্ট হবে, এই অভিযোগে এই বক্তব্য সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের মন্ত্রীকে এই আজকে শনিবার দিন নামখানাতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেই ছবি পরবর্তীকালে ভাইরাল হয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এটা আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ সেটাই। সন্দেশখালীতে পুলিশ আক্রান্ত সেই খবর দিয়েছিলাম, আর এই ঘটনায় তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলো ন্যাজার থেকে, যেটা এখনো পর্যন্ত খবর আমাদের কাছে এসছে। সন্দেশখালীর পুলিশ পিঠে মোট এখনো পর্যন্ত 13 জনকে গ্রেফতার করা হয়েছে, আর ন্যাজার থেকে মুসা মোল্লাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। শুক্রবার রাতে সন্দেশখালীতে আক্রান্ত হয় পুলিশ। আমি চাইছি যে আমি যার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, প্রশাসনের কাছে দরখাস্ত দিয়েছিলাম, তারা রীতিমতো ভালো কাজ করছে এবং প্রশাসনের উপরে আমার দৃঢ় বিশ্বাস আছে ওরা খুব ভালো কাজ করে চলেছে এবং উপযুক্ত ন্যায় শাস্তি ও যতটা পাওয়া উচিত ততটাই দেবে এবং বাকি যে অভিযুক্তগুলো আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করব। আশা তো করব যে আমার দীর্ঘদিন এই জমিটা না হাতে পাওয়ার জন্য জোর করে খাচ্ছিল, সেই জমিটা আমি যাতে ফিরে পাই তার জন্য আশাবাদী অনেক। তখন মনে করেছে তৃণমূল কংগ্রেস গ্রেপ্তার করিয়ে দেবার দরকার, তখন এসে ওদের হাতে তুলে দিয়েছে। দাড়িভিট মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এনআইএ তদন্তে হস্তক্ষেপ নয়, রাজ্য সরকারকে জানালো হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য অন্তর্বর্তী স্থগিতাদেশে আবেদন, সে রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য। 20 সেপ্টেম্বর 2018 দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে 2 ছাত্রের মৃত্যু হয়। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে একটা সমস্যা, একটা জটিলতা তৈরি হচ্ছে, যেটা খবর এসছে পরবর্তী ডিজিপি নিয়োগে রাজ্যের পাঠানো তালিকা ফেরত পাঠিয়েছে ইউপিএসসি। রাজ্যকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে বললেও ইউপিএসসি। বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি অবসর নেবেন রাজীব কুমার। রাজীব কুমারের আগে ডিজিপি ছিলেন মনোজ মালব্য, এবং মালব্য 2 বছরের মেয়াদ শেষে 27শে ডিসেম্বর 2023 অবসর নেন। এবার যেটা বিষয়, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মালব্যের অবসরে 3 মাস আগে নাম পাঠাতে হতো রাজ্যকে, অর্থাৎ সেপ্টেম্বরে 2023-এর মধ্যে প্রস্তাব পাঠানো উচিত ছিল, কিন্তু বাস্তবে তা পাঠানো হয়েছে জুলাইয়ে 2025-এ, অর্থাৎ 1.5 বছরেরও বেশি দেরিতে। রাজ্য সরকার চায় যে নিজের বংশবদ্ধ অফিসারকে ডিজি হিসেবে রাখা, যাতে ভোটের সময় ইচ্ছেমতো পুলিশকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর পশ্চিমবঙ্গের পুলিশ যে কতটা অপদার্থ, বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে। আমার নিজের গণনা কেন্দ্রে রাত 12টা-1টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ঢুকে যাচ্ছে ভোট লুট করার জন্য। আমাদের বিজেপির কর্মীরা ওখানে দাঁড়িয়ে লাঠি হাতে সামলেছে, তবে থেমেছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আমরা দাপটে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি আমাদেরকে। তো সেই জন্য আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাই পুলিশ দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করার জন্য। হবে না, নির্বাচন কমিশনকে আমরা বলবো, দাবি জানিয়েছি, নিরপেক্ষভাবে ভোট করাতে হবে। এটা সম্পূর্ণ প্রশাসনিক একটা ব্যাপার। কে ডিজি হবেন তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে রাজ্য সরকার
লিস্ট পাঠিয়েছিলেন এবং যা যা হওয়ার কথা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সেই নামের লিস্ট থেকে অর্থাৎ তালিকা থেকেই একজনকে নিয়োগ করা হয় সেই রকমই প্রথা। এখন সেই প্রথা বিজেপি সরকার তো কোনো প্রথাই মানে না। মুখ্য নির্বাচনী আধিকারিককে যেভাবে নিয়োগ করা উচিত সেটাকে না মেনে অমিত শাহের পছন্দের একজন আধিকারিককে মুখ্য নির্বাচন আধিকারিক করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও তারা এসব কিছু হয়তো চাইছেন, কিন্তু তাতে কার কি এসে যায়। মন্ত্রী হতে চান দিলীপ ঘোষ, পরিবর্তন অবশ্যই হবে, তবে আমরা একটু তাড়াতাড়ি পরিবর্তন চাইছি। মন্ত্রী হতে চাইছি, মন্ত্রী হলে মানুষের জন্য কাজ করতে পারবো। কুপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভায় এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ। সরকার গড়তে পারলে তবেই মানুষের জন্য কাজ করা সম্ভব, আর সেজন্যই বিজেপি পরিবর্তন চাইছে, এমনটা মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পরিবর্তনের লড়াই হয়েছিল, আপডেটটা হয়ে আটকে গেছে, এবারে সেটা পুরো করতে হবে। পরিবর্তন তো এমনিতেই হবে, পরিবর্তনের যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কী করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কী করে করবো? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কী করে? নিশ্চয়ই সব পেশাতেই উন্নতি করা বা তার লক্ষ্য থাকে। দিলীপ ঘোষ একজন আরএসএস করা পুরনো মানুষ, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, কিন্তু দিলীপবাবুর মুখ থেকে আমি এই হতে চাই ওই হতে চাই, এগুলো কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এগুলো মানে মানানসই হয় না। একজন সিনিয়র রাজনীতিবিদ দিলীপ ঘোষ নামে পরিচিত, তিনি রাজ্য বিজেপির সব থেকে এফেক্টিভ প্রেসিডেন্ট আফটার তপন শিকদার। মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো এখনই চাই, দিলীপবাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন, এটা মনে হয় ভেবে দেখা উচিত। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার হস্তক্ষেপে অবশেষে আইএসএল নিয়ে জট কাটলো। 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি বছরের আইএসএল। ডিটেল জানবো আমার সহকর্মী কৌস্তবের কাছ থেকে। কৌস্তব, দেখো, দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছিল যে আইএসএল আদৌ এই মৌসুমে শুরু করা যাবে কি যাবে না। ক্লাবগুলো তাদের দাবি দাওয়া জানাচ্ছিল এবং ফেডারেশনও নিজেদের বেশ কিছু জায়গা থেকে অনড় ছিল, কিন্তু অবশেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কাটলো। আগামী 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল, তবে কোন ফরম্যাটে হবে তা এখনো পর্যন্ত বৈঠক চলছে ভেতরে। তা শেষ হওয়ার পরে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানা যাবে যে সিঙ্গেল লেগ হবে নাকি না সেন্ট্রালাইজ ভেন্যুতে হবে নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট হবে, কোন ফরম্যাটে হবে সেই ডিটেলসটা কিন্তু সেই বৈঠকের পরই পরিষ্কার হবে। তবে আইএসএল নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কেটে গেল। ধন্যবাদ কৌস্তব। हमारी 14 क्लब जिसमें मोहन बेगन ईस्ट बंगाल, मोहम्मडन, इंटर काशी, मुंबई, चेन्नई, दिल्ली, बेंगलुरु, गोवा, केरला, पंजाब, नॉर्थ ईस्ट, जमशेदपुर और उड़ीसा, 14 हमारे फुटबॉल क्लब के प्रतिनिधि के साथ विस्तार से मीटिंग हुई है और हम सब लोगों ने साथ में मिलकर निर्णय करा है कि आईएसएल लीग 14 फरवरी सैटरडे से स्टार्ट होगी और सभी हमारे क्लब उसमें पार्टिसिपेशन करेगी।